ইরান আর ইসরায়েল বহু দশক ধরে তাদের মধ্যে চলছিল একটা ছায়াযুদ্ধ। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে 2025-2026 সালে এটা একটা ভয়াবহ সরাসরি যুদ্ধের রূপ নিল। চলুন আজকের এই আলোচনায় সেই রুদ্ধশ্বাস ঘটনাক্রমের গভীরে যাওয়া যাক। এই পুরো সংঘাতের মূলে কিন্তু ছিল একটা গভীর আদর্শগত শত্রুতা। মানে ইসলামিক প্রজাতন্ত্রের একটা মূল নীতিই ছিল ইসরায়েলকে ধ্বংস করা। আর সর্বোচ্চ নেতা আলী খামেনির এই কথাটা সেই নীতিরই একটা জোরালো প্রকাশ। এটা কিন্তু শুধু কথার কথা ছিল না, বরং দশকের পর দশক ধরে চলা সংঘাতের ভিত তৈরি করেছিল। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু একটা সময় ছিল যখন ইরান আর ইসরায়েল আসলে একে অপরের অংশীদার ছিল। তাহলে কিভাবে সে সম্পর্ক এমন এক তিক্ত শত্রুতায় পরিণত হলো, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটা যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এলো? চলুন সেই নাটকীয় পরিবর্তনের গল্পটা দেখি। সম্পর্কের এই বদলটা ছিল বলতে গেলে রাত আর দিনের মতো। দেখুন, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে দুই দেশের মধ্যে ছিল দারুণ ঘনিষ্ঠতা, এমনকি তারা গোয়েন্দা তথ্য আদান প্রদান করত। কিন্তু বিপ্লবের পর সেই বন্ধুত্ব রাতারাতি এমন শত্রুতায় পাল্টে গেল যে কোনো কূটনৈতিক সম্পর্কই আর রইল না। আসলে এই ১৯৭৯ সালের বিপ্লবটাই সবকিছু বদলে দিয়েছিল। ইরানে যে নতুন সরকার এলো, তারা ইসরায়েলকে একটা অবৈধ রাষ্ট্র আর নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখতে শুরু করে। আর এই থেকে দুই দেশের মধ্যে এক দীর্ঘস্থায়ী সংঘাতের পথ তৈরি হয়। সরাসরি যুদ্ধ শুরুর আগে কয়েক দশক ধরে কিন্তু লড়াইটা চলছিল পর্দার আড়াল থেকে, যেটাকে বলা হয় ছায়াযুদ্ধ। এই সময়টায় সংঘাতটা হতো মূলত প্রক্সি গোষ্ঠী আর গোপন অভিযানের মাধ্যমে। আচ্ছা, এই ছায়াযুদ্ধের কৌশলগুলো কেমন ছিল? একদিকে দেখুন ইরান হিজবুল্লাহ আর হামাসের মতো দলগুলোকে টাকা, ট্রেনিং, সাপোর্ট দিয়ে ইসরায়েলের ওপর চাপ তৈরি করত। আবার অন্যদিকে ইসরায়েলও কিন্তু বসেছিল না। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর জন্য গুপ্ত হত্যা আর নানা রকম গোপন অভিযান চালাত। এর সাথে তো সাইবার অ্যাট্যাক আর সিরিয়া, লেবাননের মতো দেশে একে অপরের বিরুদ্ধে লড়াই তো চলছিলই। কয়েক দশক ধরে এটাই ছিল যেন একটা নরমাল অবস্থা। কিন্তু ২০২৪ সাল থেকে এই ছায়াটা আস্তে আস্তে সরতে শুরু করে, আর পর্দার আড়ালের লড়াইটা একটা সরাসরি যুদ্ধের দিকে এগোতে থাকে। আর এরপরই ছায়াযুদ্ধ শেষ হয়ে শুরু হল প্রথম সরাসরি সংঘাত। মাত্র ১২ দিনের একটা যুদ্ধ, কিন্তু এটাই পুরো অঞ্চলকে একটা বড়সড় যুদ্ধের মুখে ঠেলে দেয়। এই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই সংঘাতের তীব্রতাকে একটা সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে যায় আর সরাসরি যুদ্ধের দরজাটা খুলে দেয়। দেখুন কি অবিশ্বাস্য দ্রুততায় ঘটনাগুলো ঘটল। ১২ই জুন IAEA বলল ইরান পরমাণু চুক্তি ভাঙছে। ঠিক তার পরদিনই ১৩ই জুন ইসরায়েল বড়সড় বিমান হামলা করে বসল। এর জবাবে ১৯শে জুন ইরানও পাল্টা মিসাইল হামলা চালালো। মানে মাত্র ১২ দিনের মাথায় একটা দুর্বল যুদ্ধবিরতি হলেও ততক্ষণে সংঘাতের একটা নতুন আর ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়ে গেছে। এই ১২ দিনের যুদ্ধ একটা জিনিস একদম পরিষ্কার করে দিয়েছিল: ছায়াযুদ্ধের যুগ শেষ। এখন থেকে দুই দেশ সরাসরি একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে তৈরি। এরা ছিল এমন একটা পরিবর্তন যেখান থেকে ফেরার সম্ভব ছিল না। কিন্তু ওই ১২ দিনের যুদ্ধটা ছিল কেবল শুরু। এরপর এমন কিছু ঘটনা ঘটল যা ২০২৬ সালে দুই দেশকে একটা সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিল। পরিস্থিতি আরও জটিল হতে শুরু করল। একদিকে ইরানের ভেতরে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ, অন্যদিকে ওয়াশিংটনে বসে মার্কিন আর ইসরায়েলি কর্মকর্তাদের সামরিক অভিযানের পরিকল্পনা। সব মিলিয়ে আঞ্চলিক উত্তেজনা তখন চরমে। আর তখনই সামনে আসে এই সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন রোরিং লায়ন বা এপিক ফিউরি। আর এর লক্ষ্যটা ছিল খুবই স্পষ্ট আর নজিরবিহীন। শুধু হুমকি দমন করা নয়, বরং ইরানের সরকারটাই বদলে দেওয়া। আর এরপরই ঘটল সেই চূড়ান্ত আঘাত। এক টার্গেটেড হামলায় হত্যা করা হল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে। এই ঘটনাটি ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, যেখান থেকে ফেরার আর কোনো পথই খোলা ছিল না। তো এই সর্বাত্মক যুদ্ধের ফল কি হল? আর সবচেয়ে বড় কথা, ইরানের সাধারণ মানুষ তারাই বিষয়টাকে কিভাবে দেখছিল? চলুন সেই জটিল চিত্রটা একটু বোঝার চেষ্টা করি।
যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব ছিল ভয়াবহ। ইরান শত শত মিসাইল ছুড়ে এর জবাব দিল। বিশ্বজুড়ে তেলের বাজারে আর সাপ্লাই চেনে ধস নামল। হিজবুল্লার মতো আঞ্চলিক শক্তিগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেল। তবে একটা বড় প্রশ্ন ছিল এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে, বিশেষ করে ইরানের ভেতরেই। সাধারণ মানুষ কি এই যুদ্ধকে সমর্থন করেছিল, নাকি তাদের মধ্যে গভীর মতভেদ ছিল? বাস্তবতা হল সবাই কিন্তু একমত ছিল না। ইরানের জনমত নিয়ে দুটো বেশ ভিন্ন চিত্র পাওয়া যায়। যেমন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটা পোলে দেখা যাচ্ছে ৮৪% মানুষই মনে করত ইসরায়েলের আসল লক্ষ্য সরকার পরিবর্তন, আবার অন্যদিকে গামান ইনস্টিটিউটের একটা অনলাইন পোলে ৬৯% মানুষই বলছিল যে ইসরায়েলকে ধ্বংস করার যে ডাক সেটা ইরানের বন্ধ করা উচিত। যদিও গামানের পোলটা নিয়ে কিছু সমালোচনা আছে, কারণ সবাই এতে অংশ নেয়নি। তবে এটা স্পষ্ট যে ইরানের ভেতরে ব্যাপক মতভেদ ছিল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আলী খামেনির মৃত্যুর পর এই সংঘাতের ভবিষ্যৎ কী? এটা কি একটা নতুন আরও অনিশ্চিত অধ্যায়ের শুরু, নাকি শান্তির কোনো ক্ষীণ সম্ভাবনা এখনও বাকি আছে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।